আমি ছোট থেকেই অনেক মোটা ছিলাম। তা দেখে একদিন আমাদের মালি রাজু বলতে লাগলো, মাম্নি, তোমাকে আমি আমাদের গ্রাম থেকে এমন একটা জুস এনে দেব যে তুমি যদি সেটা 2025 দিন খাও তাহলে রোগা হয়ে যাবে। আমি 7 দিন ওই জুস খেয়েছিলাম। এবার তো আমি সেই জুস ছাড়া থাকতেই পারতাম না। আমি তাকে বললাম, এবার আমায় আরও এনে দাও। সে তখন বলল, তোমাকে আমার সাথে যেতে হবে যেখানে জুস তৈরি হতো। আমাকে সেখানে নিয়ে গেল। সেখানে গিয়ে তো আমার হুঁশ উড়ে গেল। সেই জুস তো। আমার ভাগ্যটা খুব বাজে ছিল। তারপরেও আমি এমন একটা গ্রামে জন্মেছিলাম যেখানে মেয়েদের নামের চেয়ে তাদের অবস্থা আর খুদ ধরে ডাকা হতো বেশি, যেমন মোটা, রোগা, কালো, বেটে, লম্বা ইত্যাদি। এই জাতীয় কথাগুলো নিশ্চয়ই আপনারাও শুনেছেন কখনো না কখনো। আর যার উপর দিয়ে এটা যায় একমাত্র সেই জানে যে এর কষ্ট ঠিক কতটা। আর তার মধ্যে থেকে একটা শব্দ আমার জন্য বেছে নেওয়া হয়েছিল। আমি যেখানেই যেতাম আমার পিছন পিছন মোটা কথার শব্দটা ঠিক আসত। আপন হোক বা পর, যে কেউ আমায় দেখে হাসতে থাকত। বিরক্ত হয়ে আমি আয়না দেখাই ছেড়ে দিয়েছিলাম। আমার চোখ ভীষণ সুন্দর ছিল। আর আমার গায়ের রং একদম ফর্সা ছিল। কিন্তু আমার স্থূলতা আমার যা কিছু ভালো ছিল সেই সবকে লুকিয়ে রেখে দিত। দুনিয়া হাজারটা ভালো ছেড়ে একটা দুর্বলতা নিয়ে পড়ে থাকে। আর তারপর মানুষের বেঁচে থাকা মুশকিল করে তোলে। আমার সাথেও অনেক বছর ধরে এটাই হয়ে আসছিল। কিন্তু যেদিন মালি রাজু আমাকে বলল যে তার কাছে এমন একটা জুস আছে যেটা আমাকে কয়েক মাসের মধ্যেই রোগা করে দেবে, তখন আমি ভীষণ খুশি হয়ে গেলাম। আমি এত বাজেভাবে দুনিয়ার দ্বারা নির্যাতিত ছিলাম যে আমি কোনো কিছু চিন্তাভাবনা না করেই মালি রাজুর দেওয়া জুস খাওয়া শুরু করলাম। আর যখন আমি সেই জুসের সত্যিটা জানতে পারি তখন আমার পায়ের তলা থেকে তো যেন মাটি সরে গিয়েছিল। আমার নাম হচ্ছে ঘর্মি। কিন্তু সবাই আমায় মোটা বলে ডাকত। এজন্য আমি মানুষের সামনে যেতে ভয় পেতাম। পরিবার, বন্ধু, এমনকি আমার নিজের বোনেরাও মাঝে মধ্যেই আমাকে মোটা বলে ডাকত। আর আমি সমাজে নিজের অস্তিত্ব নিয়ে লজ্জায় পড়ে যেতাম। কোনো অনুষ্ঠানে গেলে আমি একটা কোণায় বসে থাকতাম। কেউ আমাকে দেখে যদি মোটা বলে, তাই এই জন্য নিজের জায়গা থেকে সরতাম না। আমার খাওয়া দাওয়া সবসময় ভালো ছিল। আর আমার মা সুবর্ণা আমাকে সেই সমস্ত কিছু খাওয়াতো যাতে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমি আমার মা সুবর্ণার বড় মেয়ে ছিলাম। আর মা আমাকে স্বাস্থ্যবতী তৈরি করার জন্য সমস্ত কিছু প্রক্রিয়া প্রয়োগ করতে থাকত। সেই সমস্ত কিছু আমার উপর কাজ করেছিল, কিন্তু সেটাও এমনভাবে যে আমি কখনো আর রোগা হতে পারছিলাম না। যতদিন আমি বাচ্চা ছিলাম প্রত্যেকেরই আমার মোটা হওয়া খুব ভালো লাগত। কিন্তু যখন আমি বড় হয়ে গেলাম আর যুবতী হলাম, আমার স্থূলতা যেন হিংসার চিহ্ন হতে থাকল। মায়ের করা মেজাজের সব কাজের মেয়ে বিরক্ত হয়ে যেত। আর আমরা 4 বোন ও মায়ের এই করা মেজাজে কষ্ট পেতাম। স্কুল শেষ করে যখন কলেজে ভর্তি হলাম, প্রথম দিন খুব খুশি হয়ে আমি কলেজে গেলাম। কিন্তু ফেরার সময় আমার অবস্থা এমন হলো যে আমার চোখ থেকে জল ঝরছিল। বাড়িতে আসার সাথেই আমি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে ফেলি। কলেজের প্রতিটা মেয়ে আমার দিকে অদ্ভুত নজরে তাকিয়েছিল। আর কোথাও কোথাও থেকে মোটা মোটা বলে আওয়াজ আসছিল। কলেজে আমার প্রথম দিন ছিল। এমনিতেও কলেজ নতুন বলে প্রথম দিনে একটু অসুবিধাও হয়। আর আমার পায়ে খুব ব্যথাও হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই মা সুবর্ণা আমার ঘরের দরজায় টোকা দিতে লাগল। আমি রাগ করে বললাম, তুমি এখন যাও। তোমার কারণেই এসব হয়েছে। মা সুবর্ণা আদর করে আমাকে বুঝিয়ে বলল, এতে রাগ করার কি আছে? তুমি ডায়েট করলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানতাম যে মা আমাকে ভোলানোর জন্য এইসব বলছে। কিন্তু আমি মায়ের কথা শুনে ডায়েটিং শুরু করে দিলাম। কিন্তু আমার স্থূলতার উপর ডায়েটের কোনো প্রভাব পড়ল না। আমি সারাদিন ডায়েটের মধ্যেই থাকতাম। সকালে আর সন্ধ্যায় ঘরের বাইরের বাগানে ব্যায়াম করতাম। মালি রাজু মাঝে মধ্যেই আমাকে ব্যায়াম করতে দেখত। কিন্তু আমি সেরকম ওনার দিকে নজর দিতাম না। আর শুধুমাত্র নিজের স্থূলতা কমানোর চেষ্টা করতাম। কখনো কখনো এটা ভাবতাম যে বিয়ের বসে যে আমাকে কেমন লাগবে, তখন নিজেই লজ্জা পেয়ে যেতাম। আমার মাথার মধ্যে আজকাল একটা নতুন ফটো চেপে গিয়েছে। আমি অনেক বছর ধরেই আমার একমাসি রেখার ছেলে অরুণকে পছন্দ করতাম। আর দুদিন আগে যখন সে আমাদের বাড়ি এলো, তখন সে কথায় কথায় বলতে লাগলো যে তার রোগা পাতলা মেয়েদের বেশি পছন্দ। আর সে এরকমই পাতলা কোনো একটা মেয়েকে বিয়ে করবে। তার কথা শুনে তো আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। আমি তো তাকে ছাড়া অন্য কোনো মানুষকে নিয়ে ভাবতেও পারি না। আর আমার সেই মাসি রেখাও কথায় কথায় বেশ কয়েকবার আমার আর অরুণের সম্পর্কের কথা বলেছিল।
কিন্তু যদি অরুণ বারণ করে দেয় তাহলে এই সম্পর্কটা আর কোনোদিন হবে না। অরুণ তো চলে গিয়েছিল, কিন্তু আমাকে সমস্যার মধ্যে ফেলে গিয়েছিল। আর এবার তো আমি নিজেকে রোগা করার জন্য কোমর কষে বেঁধে নিয়েছিলাম। মা সুবর্ণা আমাকে এভাবে মেহনত করতে দেখত আর বলতো, তুমি কেন পাগল হয়ে যাচ্ছ? তুমি এতটাও মোটা নও। তোমার বোনেদের দেখো, তারা কতটা রোগা পাতলা। একমাত্র তুমিই তো আছো যে একটু স্বাস্থ্যবতী। না জানি কেন আমার স্থূলতা মায়ের চোখেই পড়ত না। আমি স্বাস্থ্যবতী একথা বলে মা সবসময় কথা শেষ করত। অন্য শহরে মাসি রেখার বাড়ি, তার ছেলে আর মেয়ের বিয়ে ছিল, আর সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। প্রথমে তো আমি কিছুই বলিনি, কিন্তু যখন সবাই নিজের জিনিসপত্র গোছাতে লাগলো তখন আমি এটা বলে মানা করে দিলাম যে আমি যাব না। আমার কথা শুনে মা সুবর্ণা অবাক হয়ে গেল আর বলতে লাগলো, কিন্তু আমি তোমাকে একা ছেড়ে কি করে যাব? তোমার বাবাও তো বিদেশে গিয়ে বসে আছে, আর বাচ্চাদের আমার দায়িত্বে ছেড়ে গেছে। এরকম অবস্থায় তোমাকে আমি একা ছাড়তে পারবো না। গিয়ে আমি মা সুবর্ণাকে পরিষ্কার করে বলে দিলাম যে আমি ৫-৭টা লোকের মাঝে গিয়ে অসম্মানিত হতে পারবো না। যে কেউ আমাকে দেখে মোটা মোটা বলবে। আর বিশেষ করে মাসি রেখা তো প্রত্যেকটা কথায় এটাই বলবে যে কখনো কোনো কাজও করে নেও না, তোমার শরীরের মেদ কমবে কিভাবে? মা সুবর্ণা ভালো করেই জানত যে মাসি রেখা আমাকে দেখামাত্র এই কথাটা বলেই থাকে। এজন্যই মা আমার কথা শুনে কিছুক্ষণের জন্য চুপ করেছে। তারপর নিজেই বলতে লাগলো, চলো ঠিক আছে, তাহলে তোমাকে ছেড়েই যেতে হবে। কিন্তু কমলাও তাহলে তোমার সাথেই থাকবে? কমলা অনেক দিন থেকেই আমাদের ঘরে কাজ করত, তাই মায়ের ওর উপর ভীষণ ভরসা ছিল। আর মা রাজি হয়ে গেল। আমি তো এটা ভেবেই খুশি ছিলাম যে আমার প্রাণ বাঁচল। আমি রোগা হওয়ার আগে কোনো মতেই কোনো বিয়েবাড়িতে যেতে চাইছিলাম না। আমার 2 বোন মায়ের সাথে বিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে আমি আর কমলা থেকে গেলাম। আর কিছু কাজ করা মজদুর আসতে যেতে থাকত। আমার বাবা প্রদীপ গত 7 বছর ধরে বিদেশে রয়েছে, আর বাবা বছরে একবার করে দেখা করার জন্য আসা যাওয়া করে। মায়ের যাবার পরের দিন যখন আমি বাগানে ব্যায়াম করছিলাম তখন মালি রাজু বলতে লাগলো, উর্মি, যদি আমি একটা কথা বলি তাহলে তুমি রেগে যাবে না তো? আমি ভাবলাম মালি রাজু আমাকে আবার সেই মোটা বা এরকম কিছুই বলবে, না হলে বলবে যে এই ব্যায়ামে তোমার মেদ কিছুতেই কমবে না। কিন্তু মালি রাজু যা বলল সেটা শুনে তো আমি খুশি হয়ে গেলাম। সে আমাকে বলতে লাগলো যে তাদের গ্রামে একটা এমন জুস তৈরি হয় যেটা খেয়ে অনেক মোটা মানুষও একদম রোগা পাতলা হয়ে যায়। শুধুমাত্র 2-0-2-5 দিন ওই জুস খেলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি মালি রাজুকে বললাম, যদি সত্যিই এরকম কিছু হয় তো তুমি তাড়াতাড়ি আমাকে জুস এনে দাও। ওই মালি রাজু বলতে লাগলো, আমি ওই সামনের বাড়ির মালিকের জন্য 7 দিনের জুস এনেছিলাম, আমি ওটা তোমাকে দিয়ে দিচ্ছি। ও আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম যে সামনের যে বাড়ির মালিক, সেও কি এই জুস খায়? তখন মালি রাজু হেসে বলল, হ্যাঁ বাবা, সেও এই জুস খায়। ও মালি রাজু বলল যে সে তার কাজ করে নিজের বাড়ি থেকে জুস এনে দিয়ে যাবে। আমি ব্যায়াম করে ভিতরে এসে দেখলাম যে কাজের মেয়ে কমলা বসে বসে কাঁদছিল। সে বলতে লাগলো যে তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর তাকে গ্রামে ফিরতে হবে, কিন্তু সে আমাকে একা ছেড়ে যেতে পারবে না। তাই সে আমাকে বলতে লাগলো, মাম্নি মর্মি, তোমার মাকে ফোন লাগাও। আমি তাকে এমন কিছু ব্যবস্থা করতে বলি যাতে আমি গ্রামে ফিরতে পারি। আমি আমার ঘরে এসে ফোন হাতে নিলাম, আর মাকে ফোন করতেই যাচ্ছিলাম তখন আমার মনে হলো যে মাকে এখানে ডেকে নেওয়ার থেকে তো আমার একা থেকে যাওয়া ভালো, কারণ মা আমাকে কখনো কোনো জুস খেতে দেবে না। এর আগেও আমি একবার রোগা হওয়ার কিছু ওষুধ ব্যবহার করেছিলাম, আর আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে আমি হসপিটালে পৌঁছে গিয়েছিলাম। সেই দিনের পর থেকে মা রোগা হওয়ার জন্য আমাকে ডায়েটিং ছাড়া অন্য কিছু খেতে দিত না। মায়ের তো আমার ডায়েটিং করা নিয়েও আপত্তি ছিল, কিন্তু আমার কান্নাকাটি দেখে সে চুপ করে যায়। কিছুক্ষণ পরে আমি ঘর থেকে বাইরে আসলাম, আর আমি কমলাকে বললাম, মা বলেছে তুমি নিজের গ্রামে ফেরত যেতে পারো। সে বিকেল অবধি ফেরত চলে আসবে। আমি ভালো করেই জানতাম যে মায়ের কমলাকে ফোন করার খেয়ালও মনে আসবে না, আর আমি আরাম করে জুস খেয়ে মায়ের আসার আগে অবধি কিছুটা তো রোগা হয়েই যাব। কমলা চলে গেল, আর বিকেলে মালি রাজু জুস দিতে বাড়ি আসলো। আমি মালি রাজুর থেকে জুস নিলাম আর তাড়াতাড়ি সেটা খেয়ে নিলাম। সেটা ভীষণ ঠান্ডা আর দারুণ খেতে ছিল। আমাদের মালি রাজু বলল, 5-6 দিনের মধ্যেই আমি তফাৎ দেখতে পাবো। জুস খাওয়ার কিছুক্ষণ পরেই আমার ভীষণ শান্তি অনুভব হলো, আর এমন মনে হচ্ছিল যেন আবার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি আরাম করে নিজের ঘরে শুয়ে পড়লাম, আর কিছুক্ষণ পরে আমার ঘুম এসে গেল।
আমি ঘরে একা ছিলাম, এজন্য আমার ঘুম ভাঙানোর কেউ ছিল না। তাই আমি খুব আরামে দিন কাটাতে লাগলাম। আর প্রতিদিন আমি জুস খেতে লাগলাম। জুস খাওয়ার সাথে সাথেই আমি হালকা অনুভব করতাম। আমার মনে হতো যে আমি যেন আর এই জুস ছাড়া থাকতে পারবো না। মায়ের কখনো কখনো ফোন আসতো, তখন আমি তাকে বলে দিতাম যে আমি ভালোই আছি। আর যখন কমলার কথা জিজ্ঞাসা করত, তো আমি কথার প্যাচে তাকে ভুলিয়ে দিতাম। 7 দিন হয়ে গিয়েছিল। আর 7 দিন জুস খেয়ে আমি শেষ করে দিয়েছিলাম। বিকেলে যখন মালি রাজু আসলো, আমি তাকে বললাম যে আমার আরও শরবত চাই। কারণ 7 দিনের জুস খেয়ে আমার মাত্র সামান্যই তফাৎ হয়েছিল। কিন্তু আমি এমন অনুভব করতাম যে সেই জুসটা আমার জীবনের একটা প্রয়োজনীয় কিছু হয়ে গিয়েছিল। মালি রাজু বলতে লাগলো, আরও জুস নেয়ার জন্য তোমাকে আমার সাথে যেতে হবে। সেটা আমার আর একটা বন্ধুর ঘরে তৈরি হয়। কিন্তু আমার সেই বন্ধু সুরেশ গ্রামে গিয়েছে। আর তাই বন্ধুর বাড়িতে তার বউ একা আছে। তাই আমি ওখানে একা যেতে চাই না। যদি তুমি সাথে যাও তাহলে আমরা জুস নিয়ে আসব। না হলে তুমি আরও কিছুদিন অপেক্ষা করো। আমার তো ওই জুস ছাড়া থাকা এক মুহূর্ত সম্ভব হচ্ছিল না। আমি মালি রাজুকে বললাম যে আমি তোমার সাথে যাচ্ছি, কিন্তু আমার ওই জুস এখনই চাই। আমাকে মালি রাজু সেখানে নিয়ে চল। আর আমরা একটা বড় বাড়ির মধ্যে পৌঁছালাম। মালি রাজু বলল যে তার বন্ধু সুরেশের বউ এখানে সার্ভেন্ট কোয়ার্টারে থাকে। আর সেখানে পৌঁছে তো আমার পায়ের তলার মাটি সরে গেল। সেই জুস আসলে এক ধরনের মদ ছিল, যেটাকে গ্রামের লোকেরা সবসময় ব্যবহার করে থাকে। আর আমার এই মুহূর্তে সেই জিনিসটার আরও বেশি চাহিদা মনে হতে লাগলো। মালি রাজু আমাকে সার্ভেন্ট কোয়ার্টারে নিয়ে যাওয়ার জায়গায় একটা বাড়ির ভিতরে নিয়ে গেল। ও আর সেখানে মদ তৈরি হচ্ছিল। একজন মহিলা মায়া সেখানে বসে মদ বানাচ্ছিল আর একদিকে বোতল সাজাচ্ছিল। আমার শরীর পুরোপুরি ভেঙে পড়েছিল যেন। আমি মালি রাজুকে বললাম, আমাকে ব্যাস এক গ্লাস জুস দাও। মালি রাজু বলতে লাগলো, তুমি জুস পেয়ে যাবে, কিন্তু তার জন্য তোমাকে একটা চাহিদা বড় করতে হবে। আমার অবস্থা এত খারাপ ছিল যে আমি মালি রাজুর সমস্ত কথা মানতে রাজি হয়েছিলাম। আমি বললাম, ঠিক আছে, তোমার যত টাকা দরকার আমি দিতে রাজি আছি, কিন্তু আমি এখন জুস খেতে চাই। মালি রাজু আমাকে নিজের সাথে একটা ঘরে নিয়ে গেল আর মদের গ্লাস আমার হাতে ধরিয়ে দিল। এরপর সে যা বলল সেটা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। সে জুসের গ্লাসের বদলে আমার থেকে আমার মানসম্মান চেয়ে বসল। আমি মালি রাজুকে বললাম যে এটা কি ধরনের কথা বলছো? আমি আমার মানসম্মান কি করে নিজে নষ্ট করতে দিতে পারি? তখন মালি রাজু বলল, যদি তুমি নিজের ইচ্ছায় এটা না করতে পারো তাহলে আমি তোমাকে এই জুস আর দিতে পারবো না। আমার অবস্থা এমন ছিল যে আমি যদি জুসের গ্লাস তাড়াতাড়ি না পেতাম তাহলে আমি নিজের পায়ের উপর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেই পারতাম না। আমি মালি রাজুকে বললাম, ঠিক আছে, আমি তার শর্ত পূরণ করতে রাজি আছি, কিন্তু সে প্রথমে আমাকে জুস খেতে দিক। আমার কথা শুনে মালি রাজু হাসল আর সে জুসের গ্লাস আমার দিকে এগিয়ে দিল। আমি এক নিঃশ্বাসে পুরো জুস শেষ করলাম। আর এরপর আমার উপর এমন নেশা চড়ল যে আমি নিজের মর্জিতে তাকে নিজের সব দিয়ে দিলাম। না জানি সে কতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছায় আমার সাথে যা খুশি তাই করল। আর এরপর অন্য একটা মানুষ বসন্ত সেই ঘরে আসলো আর সেও নিজের খিদে মেটালো। আর আমি তাকে বারণও করতে পারলাম না। আমার হাত পা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল আর আমি তাদের জোরজবরদস্তি সহ্য করতে বাধ্য ছিলাম। তখন তারা পুরোপুরিভাবে আমাকে ব্যবহার করে নিয়েছিল। তারপর আমাকে আবার ফেরত নিয়ে আসা হলো। আমি তাদেরকে শরবতের জন্য জিজ্ঞাসা করলাম। তখন তারা বলতে লাগলো, তোমায় আর কোনোদিন ওই জুস দেয়া হবে না। ওই জুস রোগা করার জন্য ছিল না, বরং ওটা মদ ছিল যেটা আমি তোমাকে নেশার জন্য খাইয়েছিলাম। আমি তোমার মায়ের সাথে বদলা নিতে চাইছিলাম। আর এবার আমার বদলা পুরো হলো। তুমি পুরো জীবন এই জুসের জন্য ছটফট করতে থাকবে। আর এর জন্য তুমি নিজের সবকিছুই হারিয়ে ফেললে। আমি তোমাকে যেখানে নিয়ে গিয়েছিলাম সেটা একটা কোঠা ছিল। তুমি যখন নিজে তোমার মাকে এই কথাগুলো বলবে তখনই তোমার মা জানতে পারবে যে মানসম্মান চলে যাওয়া ঠিক হবে কি। আমি ওই মালি রাজুর দিকে তাকালাম আর জিজ্ঞাসা করলাম যে আমার মায়ের সাথে তোমার কিসের শত্রুতা? আমার শরীর দ্বিতীয়বার ভেঙে পড়তে লাগলো। আমি খুব কষ্ট করে তার সাথে কথা বলছিলাম। আমার উপর এভাবে নেশা চড়ে গিয়েছিল যে আমার তার পাশে থাকার ঘেন্না ও অনুভব হয়নি, যখন কিনা সে আমার থেকে দ্বিগুণ বয়সের আর সে আমাকে ভালোভাবে ব্যবহার করেছিল। মালি রাজু বলল যে আজ থেকে 8 মাসখানেক আগে তার বউ গীতার চিকিৎসার জন্য কিছু পয়সার দরকার ছিল। আর আমার মা সুবর্ণা তাকে যখন পয়সা দিতে রাজি হয়নি
তখন মালি রাজু নিজের গ্রামের লোকের থেকে কিছু পয়সা ধার নিয়েছিল। আর তাতে তার বউ গীতার চিকিৎসা হয়ে গিয়েছিল। কিন্তু কিছুদিন পরে লোকেরা তাকে পয়সা ফেরতের জন্য জোর করতে লাগে যে সে যাতে তাড়াতাড়ি পয়সা দিয়ে দেয়া। মালি রাজুর এর কাছে তাদের দেওয়ার জন্য পয়সা ছিল না। সে আরও একবার আমার মা সুবর্ণার থেকে কিছু টাকা ধার চাইল, কিন্তু আমার মা সুবর্ণা বারণ করে দিয়েছিল। যখন গ্রামের লোকেরা তাদের পয়সা পেল না, তখন তারা তার মেয়ে পূজাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। তারা তার মেয়ে পূজাকে যত পেরেছে ব্যবহার করেছে। তারপর নিজেদের বন্ধুদের সাথে মিলেও তারা জবরদস্তি করত। মালি রাজু আর একবার আমার মা সুবর্ণার থেকে কিছু পয়সা চেয়েছিল, যাতে সে নিজের মেয়ে পূজাকে ছাড়িয়ে আনতে পারে। আর সে আমার মা সুবর্ণাকে বলেছিল যে কিভাবে তার মেয়ে পূজা সেই লোকেদের অত্যাচারের শিকার হয়ে গেছে। কিন্তু আমার মা সুবর্ণা মালি রাজুকে বলল যে, তোমার মতো লোকেরা মিথ্যা কথা বলে টাকা নিতে খুব ভালোই পারে। প্রথমে তুমি নিজের বউয়ের শরীর খারাপের কথা বললে, আর এখন মেয়ের বিষয়ে বাহানা বানিয়ে তুমি আমার থেকে পয়সা চাইছো গু। মালি রাজু আমার মা সুবর্ণার কাছে 1000 বার মিনতি করেছিল আর নিজের কথা যে সত্যি সেই ভরসা করানোর পুরো চেষ্টা করেছিল। কিন্তু আমার মা সুবর্ণা সবসময় শক্ত মেজাজের মানুষ। দারিদ্র্যের প্রতি তার প্রচুর ঘৃণা। আমার মা সুবর্ণা তাই মালি রাজুকে মিথ্যাবাদী বলে চেঁচিয়েছিল, আর তার কোনো সাহায্য সে করেনি। মালি রাজু আরও বলতে লাগল, আজ থেকে 4 মাস আগে আমার মেয়ে পূজা নিজের অবস্থার সাথে লড়াই করতে না পেরে আত্মহত্যার জন্য নিজের গলায় দড়ি ঝুলিয়ে দিয়ে ঝুলে গিয়েছিল আর নিজের প্রাণ নিয়েছিল। যদি তোমার মা কিছু পয়সা আমাকে ধার দিত, তো আজকে আমার ফুলের মতো মেয়ে পূজা বেঁচে থাকত, আর তাকে এত বেশি অত্যাচারের আর সমস্যার মুখোমুখি হতে হতো না। এই জন্য আমি ঠিক করলাম যে এক না একদিন আমি তোমার মাকে এই জায়গায় নিয়ে আসব, যেখানে কখনো আমি দাঁড়িয়েছিলাম। এখন যখন নেশা না পাওয়ায় তুমি কাঁদবে, চিৎকার করবে, তখন তোমার মা আমার কষ্টটা বুঝবে। মেয়ের মানসম্মান চলে যাওয়ার কষ্ট যে কি, তোমার মা এবার খুব ভালো করে বুঝবে গি। মালি রাজু আমাকে একা ছেড়ে চলে গেল, আর আমি জুস না পাওয়ার কারণে পাগল হতে লাগলাম। আমার হাত পা পুরোপুরি ঠান্ডা হয়ে গেল, আর মালি রাজুর কথায় আমার হুঁশ উড়ে গিয়েছিল। সে নিজের মেয়ে পূজার মৃত্যুর বদলা আমার থেকে নিয়েছিল। আমার অবস্থা এত খারাপ ছিল যে আমি তাড়াতাড়ি আমার মা সুবর্ণাকে ফোন করলাম, আর তাকে ফেরত আসার জন্য বললাম। পরের দিন সকালে আমার মা সুবর্ণা আর বোনেরা ফেরত চলে এলো, কিন্তু সেই সময় পর্যন্ত আমার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। আমার মা সুবর্ণা কিছুই বুঝতে পারছিল না যে আমার হঠাৎ করে কি হয়ে গেল। সে আমাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে গেল। তখন সে জানতে পারল যে আমার সাথে কি অত্যাচার হয়েছে, আর আমাকে নেশা ধরানো হয়েছে। নেশা না পাওয়ায় আমি পাগলের মতো চিৎকার করছিলাম, আর আমার মা সুবর্ণার এখনো পর্যন্ত সত্যিটা জানা হয়নি। সে চিন্তিত আর অবাক হয়ে দাঁড়িয়েছিল। ডাক্তার আমাকে শান্ত করার জন্য ইনজেকশন দিয়েছিল। কিছুক্ষণের জন্য আমি আরাম পেতাম, কিন্তু যে ওষুধের প্রভাব যখন শেষ হয়ে যেত, তখন আমি আবার চিৎকার করতে লাগতাম। আমি অনেক দিন পর্যন্ত মেডিকেলে ছিলাম, আর 2.5 মাস পর আমি মেডিকেল থেকে ছাড়া পেলাম। আমার নেশার অভ্যাসটা এবার শেষ হয়ে গিয়েছিল। যখন আমি নিজের ঘরে আসলাম, তখন আমি নিজের মা সুবর্ণাকে মালি রাজুর সমস্ত কথা বললাম। আমার মা সুবর্ণার নজর লজ্জায় নিচু হয়ে গিয়েছিল। সে একটা গরিব বাবার কথায় বিশ্বাস না করে তার মেয়ে পূজাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। মালি রাজু সেই দিনের পর থেকে কখনো আমাদের বাড়িতে আসেনি, কিন্তু এখন আমার মা সুবর্ণা প্রত্যেক দিন তাকে নিশ্চয়ই মনে করে। সে কিছু বুঝতে পারছিল না যে তার কি মালি রাজুকে ঘেন্না করা উচিত, নাকি নিজের অবস্থার উপর কষ্ট পাওয়া উচিত। মা নিজের ভুলের ব্যাপারে বহাল ছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। সেই 2.5 মাস আমি মেডিকেলে পরে হাড়ের খাঁচা তৈরি হয়ে গিয়েছিলাম। আমি যে কিনা সবসময় রোগা হতে চাইতাম, সেই আমি এখন যখন আয়না দেখি, একটা হাসি আমার ভেতর থেকে উঠে আসতে লাগে। রোগা হওয়ার ইচ্ছায় আমি আমার মানসম্মান হারিয়ে ফেলেছিলাম, আর কোথাও না কোথাও এতে আমার মায়ের ভুল ছিল। কখনো কখনো আমরা অর্ধেক প্রার্থনা করি, আর যখন সেটা পুরো হয়ে যায়, তখন সেটা সহ্য করার ক্ষমতা রাখি না। বোধহয় এই জন্যই বলা হয় যে প্রার্থনা করলে সবসময় পুরোপুরি করা উচিত। আমরা এটা ভেবেই অন্য মানুষকে সাহায্য করি না যে সে আমাদের সাহায্য পাবার যোগ্য নয়। কিন্তু এটা শুধুমাত্র আমাদের ভগবান জানে। ভগবান আমাদের যা কিছু দিয়েছে, আমরাও হয়তো তার যোগ্য নই সবসময়, কিন্তু তাও তো ভগবান আমাদের সবকিছু দিয়েছে। তাহলে আমরা কেন যাদের প্রয়োজন তাদের সাহায্য করার সময় ভাবতে থাকি?